আসসালামু আলাইকুম। উম, আমরা হচ্ছে 10টা 5-এর দিকে সবাই মোটামুটি জয়েন হলে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। তো সবাইকে একটু জয়েন হইতে টাইম দেই আমরা সবাই। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে ক্লাসটা এখন শুরু করব। তো আমি হচ্ছে আমার পরিচয়টা দিব। তো আমাদের টপিকটা আগে বলি। আমাদের পরিচয়টা আমাদের লেকচারের প্রথম দিকেই দেওয়া হবে, আমার পরিচয়টা আর কি। আহ, আচ্ছা সাহেল, আমি একটা বিষয় ইন্টারাপ্ট করতাম, সেটা হচ্ছে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যায় না? স্ক্রিন, ও সরি সরি, ওকে ওকে। এখন কি দেখা যাচ্ছে? হ্যালো। উম, একটু আগে দেখা গেছিল, বাট এখন আমি আবার দেখতে পাচ্ছি না আসলে। আমার দেখা স্ক্রিন, যাচ্ছে। আমার স্ক্রিনটা অন আছে আমি যতদূর মনে হচ্ছে আমার। আচ্ছা, অন্য কেউ কি দেখতে পাচ্ছেন? একটু বলবেন প্লিজ। জি। হ্যাঁ, দেখা যাইতেছে। আচ্ছা, সবাই দেখতে পাইনি? ওকে। আমি কেন জানি না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো আমাদের ডে 3 এর টপিক হচ্ছে ডেটা ক্লিনিং অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট। তো ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস যেটাই আমরা বলি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডেটা ক্লিন করা। তো আমরা আজকে হচ্ছে যে সেই ডেটা ক্লিন সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেব, যে কিভাবে ডেটা ক্লিন করতে হয় আর কোন টাইপের প্রবলেমটা সলভ করতে হয়। আম, তো আমার যদি হচ্ছে পরিচয় দিই, আমি হচ্ছি ফাহিম শেখ। বর্তমানে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স নিয়ে পড়তেছি ঢাকা ইউনিভার্সিটিতে, মাস্টার্সে আছি আর কি। তো আজকে আমরা হচ্ছে যে জিনিসগুলো আর কি শিখবো, জিনিসগুলো এখানে বলছি। উম, তো প্রথমে আসলে ডাটা ডেটা জিনিসটা কি, এটা নিয়ে কি করি। আমার যে হচ্ছে যে কলিগ ছিল নাইম, ও আপনাদের এই সম্পর্কে হচ্ছে কিছুটা বলেছে যে আসলে ডেটা কি বা ডেটা কোন টাইপে আমাদের কাছে আসে, বা আমরা যখন রিসার্চ বা কোনো কিছু অ্যানালাইসিস করি তখন আসলে ডেটাকে কোন ফরম্যাটে নিয়ে কাজ করতে হয়। তারপরে আইডেন্টিফাইং দ্য ভিলেন্স, মানে কি কি টাইপের ডেটার প্রবলেম থাকে। এখানে ভিলেন বলতে বোঝানো হয়েছে ডেটার প্রবলেমগুলা, যে আমরা যে ডেটা যে প্রবলেমগুলো হয় ডেটা ক্লিনের ক্ষেত্রে কোন টাইপের প্রবলেমগুলো অ্যারাইজ করে। তো
মিসিং ভ্যালুস আছে, ডুপ্লিকেটস আছে, আউটলায়ার আছে। আউটলায়ার সম্পর্কে অনেকে একটু কম পরিচিত থাকতে পারেন, তো এইটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এখানে জাস্ট হচ্ছে পরিচয়টা দিচ্ছি। তো তারপরে হচ্ছে কিছু বেসিক কাজ শিখবো আমরা, যেটা আমরা মোটামুটি সবাই জানি যে এক্সেলের কিছু কাজ যেটা আমরা দেখব। আর হচ্ছে দ্য ফিউচার অফ ক্লিনিং, এটা হচ্ছে যে পাইথন, আমাদের মূল ফোকাসটা হচ্ছে পাইথন। বর্তমান যুগে আসলে পাইথন ছাড়া কোনো কিছু ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ভাবাটাই মানে ভাবা যায় না আর কি। তো আমরা পাইথন সম্পর্কে একটু ডিটেলসে ইন ডেপথ দেখব, যতটুকু আর কি 1 ঘন্টার ভিতরে কভার করা যায়। তারপরে হচ্ছে নেক্সট স্টেপ বলতে আমরা পরে কোন টাইপের কাজ করি এই সম্পর্কে হচ্ছে জাস্ট একটা বেসিক ধারণা দিব। তো কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা আমার কথা কি পুরোপুরি আসলে মাঝে মাঝে ছেড়ে ছেড়ে আসে, বোঝা যাইতেছে না কিছু ও, সময়। এটা কি আমারই সমস্যা নাকি সবার? কথাটা কি শোনা যায় না? হ্যালো, হ্যাঁ ভাই, কথা একটু মাঝে মধ্যে হয় আর কি। আচ্ছা, আর তো হচ্ছে আহ, এখন কি শোনা যায়? ছেড়ে ছেড়ে আসতেছে। এখন এখন হ্যালো, এই এখন আবার শোনা যাইতেছে না। হ্যাঁ, এখন মাঝে মাঝে শোনা যায় না। এখন শোনা যায় না? হ্যালো, হ্যাঁ, এখন শোনা যাইতেছে। মানে আমি যখন কথা বলি তখন কি কথা শোনা যায় না? হ্যালো, শোনা যায় মানে ক্লিয়ারলি আসে না। তো ভাইয়া আমার হচ্ছে কাইন্ডলি একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা কথা না শুনতে পান তাহলে একটু বলবেন। মানে আমি তো কথা বলা ফ্লোতে থাকি, আপনারা না শুনলে আসলে তাহলে তো আসলে এটা আউটপুট আসলে পাওয়া যাবে না। জাস্ট একটু আপনারা এলাও। হ্যাঁ হ্যাঁ, এই এখন শোনা যাইতেছে না, কথা বলতেছেন আপনি। হ্যালো, আমি আসলে বুঝতেছি না প্রবলেমটা কোথায়। কথা কি একেবারে শোনা যায় না? ভাই কথা শোনা যায়, ওই যে নেটের প্রবলেম হলে মাঝে মাঝে যে রোমিং করে না, এরকম আর কি। কথা বোঝা যায় কিন্তু মাঝে মাঝে 1-2 সেকেন্ড একটু কাট হয়ে পরে আবার শোনা যায়, ও, এরকম। আচ্ছা আচ্ছা, মানে হয়তোবা আপনাদেরও নেট প্রবলেম হইতে পারে। প্রবলেম হইলে একটু হচ্ছে বলবেন, তো আশা করি প্রবলেম হবে না। আমি স্লোলি কথা বলার ট্রাই করতেছি। আচ্ছা, আহ, আমার ডিসপ্লেটা কি দেখা যায়? হ্যালো, হ্যালো, কি বললেন, ডিসপ্লে কি? আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে কিভাবে আগাবো ওই সম্পর্কে হচ্ছে এখানে আমরা হচ্ছে তুলে ধরছি। তো এখন হচ্ছে ডেটা সায়েন্স, আমাদের টপিকটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। তো আম, নাইম চৌধুরী আপনাদেরকে বলেছিল যে ডেটা অ্যানালাইসিস ইজ এ পার্ট অফ ডেটা সায়েন্স। তো আমি আম, একেবারে সর্বোপরি সব কিছু মিলিয়ে বলতেছি যে ডেটা সায়েন্সের ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা ক্লিনিংয়ের জন্য 80% ব্যয় করি। আর হচ্ছে ডেটা ক্লিন করার পরে আমরা ডেটা অ্যানালাইজ করি, তো তার জন্য অনলি 20% টাইম হচ্ছে আমরা ব্যয় করি। তো ডেটা ক্লিনিংটা হচ্ছে যে একটা একটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডেটা সায়েন্সের হচ্ছে ডেটা ক্লিনিং। তো ডেটা ক্লিনিংটায় আমাদের টাইমও বেশি লাগে, প্লাস হচ্ছে যে এইটার উপরেই নির্ভর করে যে আমরা যে ডেটা অ্যানালাইসিস করব তা থেকে যে একটা ডিসিশন আসবো, ওই ডিসিশনটা কতটুকু ফ্রুটফুল হবে বা ওই ডিসিশনটা আদৌ ভ্যালিড হবে কিনা, এটা নির্ভর করে ডেটা ক্লিনিংয়ের উপরে। তো ডেটা ক্লিনিং জিনিসটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে যদি বলি, ডেটা ক্লিনিংটা হচ্ছে যে আমরা মাছের বাজার যেয়ে মাছ কিনি। তো মাছটা যখন রান্না করব তার আগে মাছটা হচ্ছে আমাদের প্রসেস করা লাগে। প্রসেস বলতে মাছটাকে ক্লিন করা লাগে। মাছে কাদা প্লাস অন্যান্য মাছের আঁশ থাকে, ওইসব পরিষ্কার করা লাগে। পরিষ্কার করার পরে আমরা হচ্ছে রান্না করি। তো মাছ হচ্ছে যে একেবারে বাজার থেকে কিনে ওটা হচ্ছে যে রান্না করা পসিবল না। ঠিক তেমনি আমরা সার্ভে থেকে বা সেন্সাস থেকে
বা অন্য কোনোভাবে কোশ্চেনিয়ার থেকে যে ডেটাটা পাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ ফাহিম, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, মানে আমি মাঝে মাঝে মনে হচ্ছে যে কথা শোনা যাচ্ছে না। তো আমরা সার্ভে, কোশ্চেনিয়ার বা গুগল ফর্ম যে কোনোভাবে যে ডেটাগুলো আমরা পাই, ওই ডেটাগুলো ক্লিন থাকে না, ওই ডেটাগুলোতে ফল্ট থাকে। তো ফল্টটাকে আমরা 3টে ভাগে ভাগ করছিলাম, মেইনলি 3টা পার্টে। তো ওই 3টা পার্ট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। একটা কথা নিচে আমরা করছি, মানে লিখেছি যে গার্বেজ ইন গার্বেজ আউট। তো আমরা যদি গার্বেজ টাইপের ডেটা দিয়ে অ্যানালাইসিস করি, তাহলে আমরা যে রেজাল্ট পাবো বা আমরা যে প্রেডিকশন করব, সেই প্রেডিকশনটাও গার্বেজ টাইপ অফ থিং হবে, ওটা দিয়ে আসলে কোনো কাজ হবে না। তা আমাদের অ্যানালাইসিসটা পুরাই যে বৃথা হবে। তো এইটা আমি শুধু একটা স্লাইডে রেখেছি, কারণ এটা একটা ভ্যালিড রিজন আছে। সেটা আহ, আমরা ক্লিনিং করতে হবে এটা আমরা জানি, কিন্তু একটা ডেটা পেলাম আর সেই ডেটাটা ব্লাইন্ডলি ক্লিন করলাম, মানে একেবারে এক টাইপের আমরা ক্লিন শিখেছি, তো ওই টাইপের ক্লিনিং মেথড প্রতিটা ডেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, তো এটা আসলে ফ্রুটফুল হবে না। আর একটা জিনিস যেটা আমাদের মনে সবসময় প্রশ্ন থাকে, যে আমাদের তো এখন এআই খুবই ইন্টেলিজেন্ট, চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, জেমিনাই আছে, অনেক জিনিসই আছে। তো সেই সব টুলগুলো ইউজ করে তো আমরা ডেটা ক্লিনিং করতে পারি। তো আমাদের এসব শেখার কি দরকার, বা এটা না জানলেও তো হয়। জিনিসটা কি, আমাদের ডেটা অ্যানালাইসিস যখন করব, ডেটার বিহেভিয়ার অনুযায়ী অ্যানালাইসিস করার যে প্রসেস প্লাস ক্লিনিং এর প্রসেস ভিন্ন ভিন্ন। ডিফারেন্ট টাইপস অফ ডেটা আছে, ডিফারেন্ট টাইপস অফ ক্লিনিং মেথড আছে, কোনটা কাজে লাগে, কোনটা কখন ইউজ করা উচিত, এইটা আমরা যখন ডেটা নিয়ে কাজ করা শুরু করব বা অনেক আমরা এক্সপিরিয়েন্সড হব, তখন বুঝবো। তো হাতে কলমে কাজ না করলে, শুধু এআইকে বলে দিলে ওরা যে ক্লিনিংটা দিবে, ওটা যে আদৌ ফ্রুটফুল কিনা ওইটা বোঝা যাবে না। বর্তমান বিশ্বে আসলে ডেটা সায়েন্টিস্টদের চাহিদাও এই জন্য বাড়তেছে যে তারা ডেটার ইনটিউশন বোঝে, একটা অভিজ্ঞতা। যেমন আম, উম, একজন মোটরসাইকেলের যিনি মেকারই বলি, তো উনি বুঝে যে মোটরসাইকেল দেখে কোথায় প্রবলেম হইতে পারে, বা একজন ডক্টর উনি বলতে পারে যে তার পসিবল প্রবলেম একটা স্পেসিফিক থিং। তো ওইরকম ডেটা সায়েন্টিস্টরা ডেটা দেখলে বলতে পারে যে কি রকমের ক্লিনিং দরকার। তো এর জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস দরকার। তো এই সম্পর্কে আমরা করব। তো ব্লাইন্ড ক্লিনিং করা যাবে না। ব্লাইন্ড ক্লিনিং যদি আমরা করি, তাহলে আমাদের যে ডিসিশনটা আসবে ওটা একেবারে ব্লাইন্ড ডিসিশন আসবে। আমরা একেবারে ক্লিন ছাড়াও ডেটাকে অ্যানালাইসিসের জন্য নিব না, আবার একেবারে ব্লাইন্ড ভাবে ক্লিন করতে করতে ডেটার যে বিহেভিয়ার ছিল, এক্সেপশনাল কোয়ালিটি ছিল, ওটাকে বাদ দেওয়া যাবে না। তো দুই ব্যাপারে খুব সতর্ক হতে হবে। এখন যে 3টা ভিলেনের কথা বলছিলাম, এটা মুভির ভিলেন না, এটা ডেটার ডেটার যে 3টা ফল্ট, অনেক টাইপের ফল্ট থাকতে পারে। তো আমরা মূলত 3টা ভাগে ভাগ করি। তো প্রথমটা মিসিং ভ্যালুস। তো এ সম্পর্কে আমরা বলছিলাম যে ডেটা তাই অনেক মিসিং ভ্যালু থাকতে পারে। আমরা সিম্পলি জাস্ট ফান হিসেবে নেবেন উদাহরণটা, যে মেয়েদের বয়স জিজ্ঞেস করলে অনেকে বলতে চায় না, বা একজন চাকরিজীবী, সে অনেক ইনকাম করে, অনেক বিগ অ্যামাউন্ট অফ মানি, কিন্তু সে সে রিয়েল অ্যামাউন্টটা বলতে চায় না। তো এই জন্য মিসিং ভ্যালু থাকতে পারে। মানে যদি কেউ ডেটা না দেয়, তাকে তো আমরা জোর করে ডেটা আনতে পারি না। তারপরে অনেকের মোবাইল নাম্বার চাইলে তারা প্রাইভেসির খাতিরে দিতে চায় না। ডুপ্লিকেট, অনেক সময় আমরা যখন ডেটাটা এন্ট্রি করি, তখন একই এন্ট্রি 2বার হয়ে যেতে পারে, এটা কোনো প্রবলেম না। তো ডুপ্লিকেটে একটা সিরিয়াস প্রবলেম আছে। আমরা একটা বিজনেস রান করাইলাম, কতটুকু সেল হয়েছে ওইটা দেখতেছি, বাট একটা সেল আমরা 2বার এন্ট্রি করলাম। তো আমাদের ক্যাশের সাথে হিসাবটা মিলবে না, যে যে আমাদের ক্যাশে টাকা আছে 10,000, কিন্তু এন্ট্রির মানে আমরা স্প্রেডশিটে দেখতেছি 12,000। এটা ডুপ্লিকেটের জন্য হয়েছে। তো ডুপ্লিকেটটা একটা সিরিয়াস প্রবলেম।
আউটলায়ার্স এইটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত বলবো। আউটলায়ার মানে হচ্ছে যারা হচ্ছে ট্র্যাডিশনাল ভ্যালু থেকে উম, যারা হচ্ছে ট্র্যাডিশনাল ভ্যালু থেকে বাইরে বিলং করে। মানে আমি যদি এইখানের সংজ্ঞাটাই পড়ি, ডেফিনিশনটা, এক্সট্রিম ভ্যালুস দ্যাট লাই ফার আউটসাইড দ্য রেঞ্জ অফ দ্য আদার ডাটা পয়েন্টস ইন এ ডিস্ট্রিবিউশন। মানে এটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম মানে কি, এটা যে ডেটার যে বাল্ক, ডেটার যে স্তূপ ওইটা থেকে অনেক দূরে। তো আমরা হচ্ছে এজের উদাহরণটাই দিতে পারি, যে মানুষের এই যে সীমা আমরা যেটা অ্যানালাইসিস করতেছি 20 থেকে 40-এর মধ্যে একজন হচ্ছে 60-এ চলে আসছে, তো সে আউটলায়ার। মানে একটা ডেটা অনেক দূরে আমাদের যে ডেটার রেঞ্জ, ওই ডেটার রেঞ্জ থেকে। তো এইখানে যে আমরা 3টা বিষয় বললাম, এই ব্যাপারে কারো কোনো ডাউট অর কোশ্চেন আছে? হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ফাহিম কতগুলো ভেঙে ভেঙে আসতেছে। মানে আমি কি কথা জোরে বলতেছি না কথা শোনাই যাচ্ছে না? কথা হচ্ছে ভেঙে ভেঙে আসতেছে, মানে কিছু কথা শোনা যাচ্ছে, আবার 1-2 সেকেন্ডের একটা ব্রেক থাকতেছে, আবার কথা আসছে এরকম। হুম, আসলে নেট ইস্যুটা আমি আসলে ধরতে পারি না প্রবলেমটা কি, তবে আমি ট্রাই করতেছি যে নেটটা যেন স্মুথ থাকে। আচ্ছা, এটা মেবি হচ্ছে ওয়াইফাই এর প্রবলেম। সো আমার মনে হয় হচ্ছে কন্টিনিউ করলে বেটার হয়, রেকর্ড যেহেতু থাকতেছে ও, পরে আচ্ছা আচ্ছা হচ্ছে শুনে নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখন মিসিং ভ্যালুটা কিভাবে হ্যান্ডেল করব? ফোনটা অফ করতে। আমরা মিসিং ভ্যালুটা কিভাবে হ্যান্ডেল করব ওই জিনিসটা দেখব। তো মিসিং ভ্যালু হ্যান্ডেল করার হচ্ছে 2টা ওয়ে আছে। একটা হচ্ছে আমাদের যে মিসিং ভ্যালু আছে টোটাল অবজারভেশনটা ডিলিট করে দেওয়া। মিসিং ভ্যালুর যে রোটা আছে ওই রোটা হচ্ছে ডিলিট করে দিতে পারি। আর 2 নাম্বার হচ্ছে অপশন হচ্ছে ইমপিউটেশন। এখন ডিলিট করাটা তো এটা ব্যাখ্যা করার মতো কিছু নেই। ইমপিউটেশন মানে আমাদের যে মিসিং ভ্যালুর যে সেলটা আছে, মিসিং ভ্যালুর ওই সেলটাকে আমরা হচ্ছে ওই কলামের মিন, মিডিয়ান অথবা মোড দিয়ে রিপ্লেস করতে পারি। কারণ আমাদের যদি অবজারভেশনটা খুবই ইম্পর্ট্যান্ট হয় বা আমরা হচ্ছে ডিলিট করতে চাচ্ছি না, তাহলে মোস্ট পসিবল যে ভ্যালুটা হতে পারে সেটা হতে পারে মিন, মিডিয়ান অথবা মোড। তো যে কোনো 3টার একটা দিয়ে আমরা রিপ্লেস করি। আরও অনেক ইম্পিউটেশনের মেথড আছে যেটা খুব আপার লেভেলের, জাস্ট আমাদের শেখার জন্য প্রথমে এই 3টায় ফোকাস করা উচিত। তো হচ্ছে এখন আমি যেটা হচ্ছে যে হাতে কলমে শিখাবো সেটা হচ্ছে কিভাবে ডাটাটা লোড করা হচ্ছে, ডাটা লোডিং এবং ডাটা ইন্সপেক্ট করা। এই জিনিসটা হচ্ছে যে আমাদের আজকের টপিকে নাই। আমাদের মূলত ডেটার ফোকাস হচ্ছে যে ডেটা ক্লিনিংটা আমরা হচ্ছে শিখব। তো ইন্সপেক্ট অ্যান্ড লোড এটা আমি পাইথনে দেখাবো বা পাইথনে একটু ফোকাস করব। এক্সেলে আসলে এটার তেমন কোনো ইউজ নাই। ক্লিন দ্য কলামস, তো আমরা হচ্ছে কলাম ক্লিন করবো। আমাদের মূল ফোকাসটা হচ্ছে স্টেপ 2-তে, যে কিভাবে আমরা ডেটা ক্লিন করব। এখানে ডেটা ক্লিন মানে কলাম ক্লিন করা। তো তারপরে আবার ভেরিফাই করব যে আমাদের ক্লিনটা ঠিক আছে কিনা, কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা। তো এই আর কি। এখন এখানে শুধু আমি স্প্রেডশিটে কি কাজগুলো করব ওইটা হচ্ছে লিখে রেখেছি জাস্ট, কিন্তু আমরা হচ্ছে এটা হাতে কলমে দেখব। তো তো আমার এখন হচ্ছে এক্সেল শিট। তো আমি পার্সোনালি হচ্ছে যে আচ্ছা, আমার কি এক্সেল শিটটা দেখা যাচ্ছে? হ্যালো হ্যাঁ আচ্ছা ফাহিম, এখানে কি হচ্ছে এক্সেল বের করা আছে নাকি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বের করা আছে? আমি এক্সেল শিটটা দেখাতে চাচ্ছি।
এক্সেল শিটে দেখা যাচ্ছে আচ্ছা না, তাই আমার তো? মনে হয় হচ্ছে গুগলে যখন অ্যাক্সেস দেওয়ার মানে হচ্ছে স্ক্রিন শেয়ার দেওয়ার বিষয়টাতে মনে হয় শুধুমাত্র পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস দেওয়া আছে শেয়ারিং এ। সো বেটার হয় যে হচ্ছে ওখানে ওখানে অ্যাক্সেস ক্যান্সেল করে আবার হচ্ছে পুরো এন্টায়ার অ্যাক্সেসটা দিয়ে দিলে বেটার হয়। আচ্ছা, ওকে, নো প্রবলেম। তো আমরা হচ্ছে এক্সেল শিটটা এখন দেখবো। এখন আশা করি যে দেখা যাচ্ছে এক্সেল শিট। এক্সেল শিটটা কি এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তো হচ্ছে আমাদের হচ্ছে এখানে 5টা কলাম আছে, 5টা অবজারভেশন। তো অবজারভেশন আছে 10টা আর কলাম আছে 5টা। তো প্রথম কলামে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে কাস্টমার আইডি। তো কাস্টমার আইডি এটা হচ্ছে এক একটা কাস্টমারকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য প্রথম যিনি আছে ওনার কাস্টমার আইডি 101। তো এগুলা যা সিরিয়ালি লিখেছি। তারপরে আছে নেম, তারপরে হচ্ছে এইজ, তারপরে জেন্ডার, তারপরে সিটি, তারপরে স্যালারি। তো আমরা নোটসটা হচ্ছে জাস্ট লেখার জন্য, বোঝার জন্য আসলে এখানে কি প্রবলেম হয়েছে। তো কাস্টমার আইডি আর নেম এটা আসলে কোনো টাইপের এরর হওয়াটা খুবই ইম্পসিবল। এটা হচ্ছে মানে এই ভেরিয়েবলগুলো আমরা হচ্ছে জাস্ট নিজেরা ইনপুট করি, তো পারফেক্ট তথ্য দিয়ে আমরা এইটা ফিল আপ করার ট্রাই করি। তো এইজের ক্ষেত্রে আমরা দেখতেছি আচ্ছা একটু ইন্টারাপ্ট করতাম, সেটা হচ্ছে মেবি কেউ কেউ হচ্ছে জয়েনিং রিকোয়েস্ট দিয়ে রাখছে, একটু গুগল মিট থেকে যারা রিকোয়েস্ট দিয়ে রাখছে ওদেরকে অ্যাকসেপ্ট করলে বেটার হয়। উম, আচ্ছা, তো এই যে আমরা একটা মিসিং ভ্যালু দেখতে পাচ্ছি, আর একটা ভ্যালু দেখতে পাচ্ছি যে ভ্যালুটা হচ্ছে মানে আনইউজুয়াল। এখন আবুল যে ব্যক্তিটি আছেন, ওই ব্যক্তিটির বয়স 450 বছর। এটা একটা আনইউজুয়াল ভ্যালু। তো এটা একটা পসিবল আউটলায়ার, আমরা আউটলায়ারই বলতে পারি। হয়তোবা ডেটাটি হচ্ছে 45 লেখার সময় ভুলবশত একটা শূন্য পরে অ্যাড হয়ে গেছে। তো এটা একটা আউটলায়ারকে আমাদের ফিক্স করতে হবে। আর মিসিং ভ্যালুটা ইমপিউট করতে হবে। মিসিং ভ্যালুটা মিন, মিডিয়ান, মোড যে কোনো একটা ভ্যালু দিয়ে হচ্ছে যাইয়া এই ভ্যালুটার শূন্যস্থানটা পূরণ করতে হবে। অথবা ফুল 103 নাম্বার যে আইডিটা আছে ওই আইডিটা ফুল ডিলিট করে দিতে হবে। এখন এই ডিসিশনটা আমাদের নিজেদের আসতে হবে, এটা আমরা পরে ঠিক করব। তারপরে জেন্ডারের ক্ষেত্রে আসি। জেন্ডারের ক্ষেত্রে আমরা যারা পুরুষ মেল আছে তাদেরকে মেল আকারে লিখেছি, আবার এম দিয়েছি, আবার অনেক সময় মেল বানানটা ভুলও করেছি। এখানে মেল বানানটা ভুল আছে। আবার ফিমেল লেখার সময় আমরা ফিমেলও ইউজ করছি, এফও ইউজ করছি। তো এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের সতর্ক করতে হবে যেন কনসিস্টেন্ট হয়, মানে রেগুলারিটি বজায় থাকে। তো মেলের ক্ষেত্রে যদি আমরা এম দেই দ্যাটস ওকে। সব মেলকে প্রকাশ করার জন্য আমরা এম ইউজ করব। কিন্তু একবার মেল, একবার এম, তো এসব ইউজ করা যাবে না। ফিমেলের ক্ষেত্রেও ওই রকম ভাবে। তো এখানে একটা ইরেগুলারিটি দেখতেছি, ইরেগুলারিটিটা আমাদের হ্যান্ডেল করতে হবে। তারপরে সিটিটা হচ্ছে যে ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আমাদের দেখতে হবে যে সিটিটা এটাও একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। বাংলাদেশে হচ্ছে 8টা বিভাগ আছে। তো এই 8টা বিভাগের ঢাকার নাম যেন অলওয়েজ ঢাকা যেভাবে লিখি ওইভাবেই লিখি। ঢাকার একবার ডি বড় হাতের দেওয়া, ছোট হাতের দেওয়া এরকম দিলে ওটা হচ্ছে অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রবলেম করে। তো ওইটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর যদি হচ্ছে যে এইরকম ইরেগুলারিটি থাকে তাহলে ওইটা হ্যান্ডেল করতে হবে। স্যালারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্যালারিটা ভালোভাবেই আছে। তো স্যালারির ক্ষেত্রে প্রবলেম না, একজনের স্যালারি একটু কম। আহ, তো আমরা একটু ইন্টারাপ্ট করতাম আরেকবার, সেটা হচ্ছে যে হ্যাঁ ফাহিম আমাকে শুনতে যাচ্ছে? জি, আচ্ছা ইন্টারাপ্ট করতেছি হচ্ছে যে একটু মানে গুগল মিটে মেবি হচ্ছে কয়েকজন জয়েনিং রিকোয়েস্ট দিয়ে রাখছে, একটু কাইন্ডলি অ্যাকসেপ্ট করলে বেটার হয়।
তো এইখানে সরি টাইপিং ডলারটা আসতেছে না, এখানে একটা ডলার সাইন ছিল, প্রবলেম হয়েছে। যাই হোক, আমরা এখন হচ্ছে যে ডেটা ক্লিনের দিকে মনোযোগ দিই। তো আমাদের যেটা প্রথম করতে হবে, এখানে দুইটি কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে যে মিসিং ভ্যালুটা ইম্পিউট করতে হবে, আমরা ডিলিট করতে চাচ্ছি না, আমাদের ভ্যালুটা খুবই ইম্পর্ট্যান্ট। সকিনের সব ডেটাই দেওয়া আছে, শুধুমাত্র এই যে একটা হচ্ছে ভ্যালু মিসিং, তো আমরা এটা ইম্পিউট করব। তো আমাদের ইম্পিউট করার প্ল্যান হচ্ছে মিন দিয়ে আমরা ইম্পিউট করব। এখানে মিনটা কিভাবে ইউজ করব ওইটা আমরা দেখব। তবে মিন দিয়ে ইনপুট করার আগে আমাদের একটা কাজ করতে হবে। আমরা যদি টোটালটার মিন নেই, টোটালটার মিন নিলে আমাদের হচ্ছে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তো টোটালটার মিন নিলে ভ্যালু আসতেছে 80.875। তো এই ভ্যালুটা এত বড় আসার কারণ হচ্ছে একটা আউটলায়ার ছিল। তো আমরা ওই আউটলায়ারটাকে আগে অ্যাড্রেস করতে হবে। আউটলায়ার বলতে আবুলের যে বয়স দেওয়া 450 বছর, এটা আসলে কখনো হওয়া পসিবলই না, কারণ একটা মানুষের গড় আয়ু বড় জোর 120 বছর হতে পারে। তো আমরা হচ্ছে এই যে অবজারভেশনটা নিছি, এইটা আবার ডাবল চেক করতে হবে। তো ডাবল চেক করে আমরা দেখলাম যে আবুলের বয়স আসলে 450 বছর না 45 বছর। তো ভুলে যে ডেটাটা এন্ট্রি করছে সে 450 দিয়ে দিছে। তো এইটা আমরা এইটা হচ্ছে যে আউটলায়ারটা আছে, ওই আউটলায়ারটা হ্যান্ডেল করলাম কিভাবে, যে আমরা আবার ডেটাটা ক্রস চেক করলাম, ক্রস চেক করে দেখলাম যে এটা 45। তো এটা ক্রস চেক করে পেলাম 45। তো তারপরে এখানে একটা বিউটি হচ্ছে যে আমরা যে সূত্রটা ইউজ করি, ওই সূত্রটা ইউজ করলে ওটা অটোমেটিক থেকে যায়। যদি মাঝের কোনো ভ্যালু আমরা চেঞ্জ করি, ওই অনুযায়ী সূত্রটা যে ফর্মুলাটা দিই ওটারও মান চেঞ্জ হয়ে যায়। তো এভারেজ দেখাচ্ছে হচ্ছে 13.25। তো এখন এইটা হচ্ছে এইজের মিন ভ্যালু। এখন এই মিন ভ্যালুটা আমরা হচ্ছে সকিনের যে মিসিং ভ্যালু আছে ওইখানে হচ্ছে ইম্পিউট করব মানে ওখানে জাস্ট বসাই দেবো, যে আমাদের ডেটা মিসিং হইলে অনেক ইনফরমেশন লস হবে, তো আমরা ওটা চাচ্ছি না। তো ডেটা ইম্পিউট করে কি দিয়ে ইম্পিউট করলাম আমরা, অ্যাভারেজ দিয়ে। তো অ্যাভারেজ দিয়ে ডেটা ইম্পিউট করে আমরা বসালাম 13.25, যেটা হচ্ছে ভাইয়া এই পুরা কলামের অ্যাভারেজ। তো এখন এখানে যে আমাদের প্রবলেমটা অ্যারাইজ হয়েছে যে আমরা হচ্ছে মেলকে অনেক ফরম্যাটে প্রকাশ করছি এবং ফিমেলকে অনেক ফরম্যাটে প্রকাশ করছি। তো এটা একটা কমপ্লিটলি ভুল স্টেপস। তো এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে মেলকে সবাইকে এম দিয়ে প্রকাশ করতে পারি, আর ফিমেল সবাইকে এফ দিয়ে প্রকাশ করতে পারি। তবে ডেটা সায়েন্সের ক্ষেত্রে এটা হচ্ছে লজিক্যাল একটা ওয়ে না। ডেটা সায়েন্সে আমরা যেটা করি সেটা হচ্ছে কোডেড ভ্যালু ব্যবহার করি। তো কোডেড ভ্যালু কী রকমের, যে আমরা যখন হচ্ছে যে এই ডেটাটা ইনপুট করব, ভ্যালুটা যখন স্প্রেডশিটে বসাবো তখন মেলের জন্য আমরা 1 ইউজ করব, ফিমেলের জন্য 0 ইউজ করব। এখন প্রশ্ন আসতে পারে যে ফিমেলের জন্য 1 ইউজ করব, মেলের জন্য 0, এতে কোনো প্রবলেম হবে? অবশ্যই হবে না। আমরা জাস্ট এইটা বসাচ্ছি যে আমাদের দ্রুত ডেটা ইনপুট করার জন্য এটা ভালো একটা ওয়ে। তো ডেটা সায়েন্সে যখন আমরা অ্যানালাইসিসও করব তখন অটোমেটিকলি ক্যাটাগরিক্যাল ডেটা অ্যানালাইসিস জন্য তারা এইভাবে কোডেড ভ্যালু বানিয়ে নেয়। তো এটা আমরা পরে অবশ্য শিখব। আমরা মেলের জন্য 1 দিব, তাহলে আমাদের কোডেড ভ্যালুটা হচ্ছে যে পারফেক্টলি হবে। আর ফিমেলের জন্য ফিমেলের জন্য 0 দেবো।
প্রবলেম করতেছে। আমাদের হচ্ছে জেন্ডারের ডেটাটা ক্লিন হইলো। এখন হচ্ছে যে সিটিতে কিছু করার নেই। তো এখন হচ্ছে স্যালারির ক্ষেত্রে যেটা হয়েছে যে স্যালারি সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা মিসিং স্যালারি আছে। তো আমরা ওই একই পদ্ধতি অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে অ্যাভারেজ ইউজ করা। তো অ্যাভারেজ ইউজ করার জন্য আমরা জাস্ট যখন কোনো সূত্রটা অ্যাপ্লাই করি ওইটা পুরো রোতে দিলে অ্যাপ্লাই হওয়ার কথা এবং অ্যাপ্লাই হয়েছে। তো এটা একটা শর্টকাট। শর্টকাটটা আমি বলে দিচ্ছি যে আমরা যখন হচ্ছে কোনো অ্যাভারেজ বের করবো, তো এই অ্যাভারেজটা বের হয়েছে এই সেল থেকে শুরু করে এই সেল পর্যন্ত। তো ওই সেম সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি এইখানে, যে ওইখানে যে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে এখানেও সেই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, যে অ্যাভারেজ করছে E2 থেকে E10 পর্যন্ত। এটা সিম্পল, একেবারে বেসিক একটা সূত্র। তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে 25775 ভ্যালুটা। এটা হচ্ছে মিন ইনপুট করলাম আমরা, মিন দিয়ে আমরা হচ্ছে ভ্যালুটা রিপ্লেস করলাম। মিসিং ভ্যালুটাকে আমরা হচ্ছে যে একটা লজিক্যাল ভ্যালুতে আমরা কনভার্ট করলাম। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি ডেটাটা ক্লিন করে ফেলেছি। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি কতক্ষণ টাইম লাগলো? অন অ্যান অ্যাভারেজ 15 মিনিটস। এখানে অবজারভেশন আছে 10টা এবং কলাম আছে 5টা। তো 10টা কলাম, 10টা অবজারভেশন এবং 5টি কলামের জন্য আমরা 15 মিনিট নিছি। তো আমাদের ডেটা সায়েন্সে বর্তমানে ডেটাটা অ্যাভেলেবেল। আমরা যখন হচ্ছে যে যখন আমরা হচ্ছে যে এখন অনলাইন একটা বিজনেসের কথা বলি, অনলাইন বিজনেসের ক্ষেত্রেও আমরা যখন হচ্ছে যে প্রোডাক্ট সেল করি, আমরা যখন প্রোডাক্ট সেল করি তখন হচ্ছে যে প্রোডাক্ট সেলের ক্ষেত্রেও একজন অনলাইন বিজনেসম্যান সে হচ্ছে 500 অর্ডার পার ডে করাটা তার কাছে কোনো ব্যাপার না। তো এরকম আমাদের কাছে অনেক ডেটা আসে। আর হচ্ছে বিশেষ করে ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ওদের কাছে তো ওরা প্রতিদিন মিলিয়নস অফ ডেটা নিয়ে কাজ করে। তো আসলে এইরকম এক্সেল শিটে এইসব করাটা খুবই টাফ, ইরিটেটিং, প্লাস হচ্ছে টাইম কনজিউমিং। আর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে রিপ্রডিউসিবিলিটি। এই যে আমি ডেটাটা মিসিং ডেটাটা যে আমি হচ্ছে যে ফিক্স করলাম, আমার কিন্তু পুরাতন ডেটাটা এখন হারিয়ে গেছে। পুরাতন যে ডেটাটা আছে ওই ডেটাটা আমি আর পুনরায় ব্যাক করতে পারবো না। যদি ব্যাক করতে যাই, এখন যে কাজ করছি ওই কাজটা হচ্ছে যাই মুছে যাবে। তো জিনিসটা হচ্ছে কি, আমরা যখন একটা ডেটাকে চেঞ্জ করি ওইটা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় না। তো আমাদের সেভ না করলে ওই একেবারে পূর্বের অবস্থায় ফিরে যাবে, কিন্তু মাঝের কোনো অবস্থা আনাটা খুবই টাফ। তো এটা আসলে রিপ্রোডিউস করা যায় না। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে পাইথন। পাইথনে আমরা সেম কাজগুলোই করব, বাট হচ্ছে পাইথনে আমরা খুব বেসিকভাবে দেখব যে আসলে কিভাবে এই কাজটা করা যায়। আর হচ্ছে রিপ্রডিউসিবিলিটি কি, যে একটা ডেটা চেঞ্জ না করেও বারবার ডেটাটা নিয়ে অ্যানালাইসিস করা যায়, নতুনভাবে ডেটাটাকে সাজানো যায়। তো এইসব বিষয় আমরা দেখব যে আসলে পাইথন নিয়ে কেন এত বেশি কথা হয়, বা পাইথনটা কেন দরকার, বা আমাদের রিয়েল লাইফে কেন দরকার পাইথন, আমাদের কেন ইউজ করা উচিত এক্সেল ইউজ না করে। তো আমরা এখন হচ্ছে পাইথনে মোটামুটি কোড দেখবো। আপনাদের হচ্ছে পাইথনের কোডটা জাস্ট হচ্ছে বোঝার ট্রাই করবেন, বোঝার চেয়ে হচ্ছে যে পাইথনটা আসলে কি কি উপকার পাচ্ছি, যে এটা প্রসেসিং পাওয়ার কেমন, বা অ্যানালাইসিস করতে কতক্ষণ টাইম লাগতেছে, এইসব দিকে জাস্ট হচ্ছে ফোকাসটা দিবেন দয়া করে। তো জাস্ট হচ্ছে ফোকাসটা দিবেন যে আসলে পাইথন কি। আমি আপনাদের
যে কোডগুলো দেখাবো ওই কোডগুলো আপনাদের মুখস্থ করার কিছু নয়। এখন বর্তমানে এআই আছে, কিন্তু আপনারা জাস্ট দেখবেন যে পাইথনে আসলে কি কি সুবিধা হয়, জাস্ট এইটুকু। আর যদি কোনো প্রশ্ন থাকে যে হচ্ছে পাইথন সম্পর্কে, তাহলে অবশ্যই করবেন, আমরা ওইখানে একটু টাইম দেবো বেশি। উম, আচ্ছা, তো আমি মূলত হচ্ছে কোলাবে কাজ করতে কমফোর্টেবল ফিল করি। তো কোলাব হচ্ছে ইন্টারনেট বেসড, আর হচ্ছে যাদের প্রসেসর অতটা পাওয়ারফুল না তারা কোলাবটা হচ্ছে ইউজ করতে পারেন। কোলাবটা খুবই ইন্টারনেট বেসড, আপনার প্যাকেজ নিজের ল্যাপটপে ডাউনলোড করা লাগবে না। তো কোলাব সম্পর্কে যদি একটু বলি, তো কোলাবটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। গুগলের অনেক অ্যাপসই আমরা ইউজ করি, জিমেইল, তারপরে ফটোস, অনেক জিনিস। তো গুগল দিয়ে আমার মনে হয় যে করা যায় না এমন কিছু নাই। তো গুগল প্রোগ্রামিং এর জন্য কোলাবটা ইন্ট্রোডিউস করছে। তো কোলাবটা আসলে পাইথন ল্যাঙ্গুয়েজ রান করার জন্য কোলাবটা তৈরি। তো এটা ইন্টারনেট বেসড, যদি কেউ চায় ফোন দিয়েও রান করতে পারবে, কিন্তু ফোনে টাইপিং করাটা একটু প্রবলেম। তো যে কোনো ল্যাপটপ থাকলে, যে কোনো প্রসেসরের ল্যাপটপ থাকলে কোলাব দিয়ে কাজ করা যায়। সরি, একটু লোড নিচ্ছে মেবি। নাইম, আমাকে কি শোনা যায়? হ্যালো? হ্যালো? হ্যাঁ ফাহিম, আপনি কন্টিনিউ করেন। সরি, আমি জাস্ট রাউন্ডটা দেখাচ্ছি, গুগল ড্রাইভটা কানেক্ট হচ্ছে না। তো হচ্ছে আমরা হচ্ছে যেটা প্রথমে করেছি যে পাইথন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্যাকেজ বেস ল্যাঙ্গুয়েজ। তো আমরা হচ্ছে তো আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি, এটা আগেই রান করা ছিল লাকিলি। তো আমি জাস্ট বলতেছি যে পাইথনটা কি করে। আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দেবো আসলে পাইথন কেন ইউজ করা উচিত, আর ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে কেন পাইথন ইউজ করা উচিত। তো হচ্ছে আমরা হচ্ছে প্রথম হচ্ছে যাইয়া পাইথনের ডেটা ক্লিন করার জন্য যে ডেটাটা আছে সেই ডেটাটা লোড করা লাগে। তো এটা হচ্ছে লোড করার কমান্ড। তো আমরা হচ্ছে গুগল ড্রাইভ থেকে, আমাদের যে গুগল ড্রাইভটা আছে ওই ড্রাইভ থেকে আমরা ডেটাটা লোড করেছি। তো আমাদের ল্যাপটপ বা মোবাইলের কোনো স্টোরেজই দরকার নাই, সম্পূর্ণ হচ্ছে নেট ভিত্তিক। আমাদের যদি নেট থাকে তাহলে এটা করা যাবে। তো আমরা হচ্ছে ডেটাটাকে ডিএফ দিয়ে নামকরণ করছি। ডিএফ মানে হচ্ছে ডেটা ফ্রেম। তো ডেটা ফ্রেম টাইপে আমরা যেটাতে রিড করেছি তারপরে লিখেছি ডিএফ ডট হেড। হেড মানে হচ্ছে ডেটার যে প্রথম 5টি অবজারভেশন আছে, তো 5টি অবজারভেশন দেখাবে। তো আমাদের ডেটাটা খুবই ছোট ছিল,
তো ডেটাটা হচ্ছে যে 10টি অবজারভেশন ছিল, তো তার মধ্যে আমরা 5টি অবজারভেশন দেখতে পাচ্ছি। আমরা যখন আসলে ডেটা নিয়ে কাজ করব, বিডিএইচএস ডাটা হয়তো বা আপনারা মোটামুটি অনেকে পরিচিত, যদি কেউ কাজ করে থাকেন। বিডিএইচএস ডেটা হচ্ছে 32 লাখ 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 আর কি অবজারভেশন থাকে। তো আপনার হচ্ছে এক্সেলে ওটা করলেও আপনি যদি পুরো ডেটা দেখতে চান, আপনার হচ্ছে 2-3 মিনিট স্ক্রলই করা লাগবে, তারও বেশি। লাখ লাখ ডেটা আসলে দেখাটা কোনো বুদ্ধিমানের কাজ না। আমরা জাস্ট দেখতে চাই ডেটার স্ট্রাকচার, ডেটাটা কেমন। এই জন্য আমরা হচ্ছে জাস্ট উপরের 5-6টা বা শেষের 5-6টা দেখি। তো ডিএফ ডট হেড দিলে আমাদের হচ্ছে ডেটার সম্পর্কে একটা আইডিয়া দিবে, যে এখানে যে কলামগুলো আছে সেটা হচ্ছে কাস্টমার আইডি, নেম, এজ, জেন্ডার, সিটি, স্যালারি আর নোটসটা আগে যেটা লিখছিলাম। এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ডুপ্লিকেটটা ডিলিট করব। তো ডুপ্লিকেট যেটা ছিল, আমরা আমার কি এক্সেল শিটটা দেখা যাচ্ছে? সরি, আমি পাইথনের কোলাবটাই করছি, মেবি এক্সেল শিট দেখা যাচ্ছে না। তো হচ্ছে আমাদের একটা ডুপ্লিকেট ছিল, ডুপ্লিকেটটা ডিলিট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ডিএফ ডট ড্রপ ডুপ্লিকেট। তো এটা দিলে যদি কোনো অবজারভেশন ডুপ্লিকেট থাকে, ডুপ্লিকেট মানে 2বার এন্ট্রি করা হয়েছে এমন কোনো রিপিটেড অবজারভেশন থাকলে, সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে একটা অবজারভেশন কমে গেছে। তো একটা অবজারভেশন কমে গেছে, যত ডুপ্লিকেট ছিল সব আমাদের অটোমেটিক হচ্ছে ক্লিন হয়ে গেছে। আমাদের হচ্ছে খুঁজে খুঁজে বের করা লাগে না কোথায় ডুপ্লিকেট আছে বা ডুপ্লিকেটটা কোন টাইপের ডুপ্লিকেট। এটা হচ্ছে অটোমেটিক কোডটা আমরা রান দিব। 1 লাখ অবজারভেশন থাকলেও যদি তার ভিতরে 1000 অবজারভেশন ডুপ্লিকেট থাকে, অটোমেটিক ডিলিট হবে। এটা খুঁজে খুঁজে বের করে ডিলিট করার কোনো দরকার নাই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আউটলায়ার। এখন আউটলায়ার জিনিসটা আমরা যেভাবে খুঁজছিলাম, যে আমরা হচ্ছে ডেটার দিকে তাকিয়েছিলাম, তারপরে দেখেছিলাম যে আনঅবজারভেবল কোনো ডেটা আছে কিনা, মানে আনইউজুয়াল। আনইউজুয়াল বলতে হচ্ছে যে আমাদের ডেটা থেকে অনেক দূরে কোনো অবজারভেশন। তো এখন যদি আমাদের এইরকম কোনো ডেটা থাকে, মানে আমাদের যদি 1 লাখ অবজারভেশন নিয়ে আমরা কাজ করি, 1 লাখ অবজারভেশন, তো তার ভিতরে আনইউজুয়াল অবজারভেশন কয়টা, তো ওইগুলা খুঁজে খুঁজে বের করা আমাদের পক্ষে পসিবল না। তো এই জন্য আমরা হচ্ছে গ্রাফের সহায়তা নেই। গ্রাফ কি করে, আমরা এখানে সিম্পল একটা প্লট করছি, অনেক টাইপের প্লট করা যায় যেগুলো হচ্ছে আউটলায়ারকে আইডেন্টিফাই করতে সহায়তা করে। বক্স প্লট করা যায়, প্লাস ইভেন কোডের মাধ্যমেও দেখানো যায় যে কয়টা আউটলায়ার আছে বা কোথায় আউটলায়ার, তার পজিশন নাম্বার কত। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ডেটা অবজারভেশনের উপর ভিত্তি করে, মানে ডেটার সিরিয়াল নাম্বার অনুযায়ী ভিত্তি কইরা এজের আমরা সেটাকে প্লট করছি। তো প্লটটার দিকে একটু তাকাই। ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্টদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্লট থেকে ডেটার বিহেভিয়ার বোঝা। তো প্লট খুবই ইম্পর্ট্যান্ট। প্লট থেকে যে ভালোভাবে ডেটার বিহেভিয়ারটা ধরতে পারে, তার অ্যানালাইসিসটা তত বেশি ভালো হয়। তো প্লটের দিকে আমরা যদি তাকাই, 0, 1, 2, 3 এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন এক্স অ্যাক্সিসে 0, 1, 2, 3 এই যে ইন্ডেক্স নাম্বার, এটা দ্বারা কি বোঝায়? 0 হচ্ছে 0 নাম্বার ব্যক্তির ইন্ডেক্স। এখন পাইথনে হচ্ছে আমাদের সিরিয়াল শুরু হয় সিম্পলি 1 থেকে, কিন্তু পাইথনে সবসময় সিরিয়াল শুরু হয় 0 থেকে। তো 0 মানে হচ্ছে প্রথম ব্যক্তি, 1 মানে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, 2 মানে তৃতীয়, 3 মানে তৃতীয়, 4 মানে চতুর্থ, 5 মানে পঞ্চম, এইভাবে যাবে। আর এখানে এই যে লিমিট দেওয়া আছে, এখন এই যে লিমিট 400 ক্রস করে 500-র কাছাকাছি গেছে, তার কারণ হচ্ছে যে একটা ব্যক্তির আনইউজুয়াল অবজারভেশন ছিল। তো আমরা যেটা দেখছি যে প্রথম ব্যক্তির এজ মোটামুটি 30-র মধ্যে। তো সবারই এজ 100-র মধ্যে আছে, সবার এজ 100-র মধ্যে, কিন্তু একটা ব্যক্তির এজ 400 ক্রস করছে। সে কয় নাম্বার ব্যক্তি? সে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সের, মানে পঞ্চম ব্যক্তি। আমরা যেটা আগে আলোচনা করেছিলাম যে আবুল নামের যে ব্যক্তি ছিল, ভুলে হচ্ছে যায় 430 450 প্রিন্ট হয়ে গেছিল। তো এইটা হচ্ছে সেই আবুলের। আর আবুলের আগে হচ্ছে ছিল সখিনা।
সকিনার মিসিং ভ্যালু, তাই 3 এর এগেইনস্টে কোনো ভ্যালু দেখা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে র ডাটা যেটা আমরা ইউজ করছি। তো 3 এর এগেইনস্টে কোনো ভ্যালু নাই, এটা মিসিং ভ্যালু। আর আবুলেরটা হচ্ছে যে 400 ক্রস করছে। তো আমরা প্লটটা দেখে বুঝতে পারতেছি যে আসলে একটা ভ্যালু খুবই আনইউজুয়াল, মানে সেটা 400 ক্রস করছে, সেটা আবার কি এইজের একটা ভ্যালু 400 ক্রস করছে, এটা কখনোই পসিবল না। তো আমরা হচ্ছে একটা আইডেন্টিফাই করতে পারলাম একেবারে দেখে। আমি কিন্তু ডেটাটা ফুল দেখি নাই, কিন্তু আমি প্লটটা দেখে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে আমি বুঝে গেলাম যে একটা ভ্যালু 400 ক্রস করছে, মানে এটা আনইউজুয়াল। এটার পজিশন কত, এটার অন্য অবজারভেশনগুলো কি, এটার স্যালারি কত, এটা কোন ব্যক্তি, এই সব জিনিস, তার আইডি নাম্বার কত, সব জিনিস আমি খুঁজে বের করতে পারবো, যেহেতু আমি তার অবজারভেশনটা পেয়েছি। এখন তারপরে হচ্ছে আনঅবজার্ভ ভ্যালুটা যখন হ্যান্ডেল করার জন্য আমরা কি করছি, আমি যে কথাটা বলছিলাম যে আমি আবুলের ডেটাটা আবার ক্রস চেক করে দেখছি যে আবুলের ডেটাটা ছিল 450। তো ক্রস চেক করে দেখলাম যে আবুলের যে ডেটাটা সেটা হচ্ছে 450। তো এই 450 আসলে 450 না, এটা 45 ছিল, ভুলে 450 হয়েছে। তো আমি এই জন্য এই যে যেখানে 450 আছে সেটাকে 45 বানিয়ে দিয়েছি। তারপরে আমি প্রিন্ট করে হচ্ছে যে আবুলের বয়স পেয়েছি 450 পাওয়ার পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই যে তো আর কোনো প্রবলেম নেই একটা মিসিং ভ্যালু ছাড়া। আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে আউটলায়ারটা ফিক্সড করতে হবে, তারপরে মিসিং ভ্যালু ইম্পিউট করতে হবে। তো মিসিং ভ্যালু হচ্ছে ইম্পিউট করার জন্য আমরা হচ্ছে মিন ইম্পিউটেশনটা ইউজ করছি, যে এইজের যেখানে হচ্ছে মিসিং ভ্যালু আছে ওইখানে হচ্ছে যে আমরা এইজ কলামে যে মিন ভ্যালু আছে ওইটা বসাবো। তো হচ্ছে তাই আমরা হচ্ছে যে ফিল এনে, এটা পাইথনে একটা সিম্পল কোড, আপনারা যখন পাইথনে এক্সপার্ট হবেন তখন এগুলো আপনাদের কোনো ম্যাটারই করবে না। আর এখন কোড মুখস্থ করার চাইতে কোড বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা জাস্ট হচ্ছে কোডটা বোঝার ট্রাই করবেন, কখনো মনে রাখা লাগে না এইসব জিনিস। তো আমরা হচ্ছে যেটা হচ্ছে মিসিং ভ্যালু আছে ওটা হচ্ছে এইজের মিন, এইজ কলামে যে মিন আছে ওইটা দিয়ে ইম্পিউট করছি। আগেও আমরা পেয়েছিলাম যে 13.25, এখনো কিন্তু ওই জিনিসটা পেয়েছি যে 13.25। তো এইভাবে হচ্ছে যে আমরা মিসিং ভ্যালুটা ইম্পিউট করছি। তো এখন হচ্ছে কোডিং এর ব্যাপারটায় আসি, যে আমি আপনাদের বলছিলাম যে ক্যাটাগরিক্যাল যখন হচ্ছে একই অবজারভেশন বারবার আসে কোনো ভেরিয়েবলে, যেমন হচ্ছে যে জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল ছাড়া অন্য কিছু আসে না। তো মেল আসবে নয় ফিমেল আসবে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো যখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আসে তখন আমাদের কোড ইউজ করাটা বেটার। তো কোড বলতে আমরা হচ্ছে সিরিয়ালি ইন্টিজার নাম্বার ইউজ করব, 0 1 2 3 বা 1 2 3 এইরকম ইউজ করতে পারি। সিম্পলি 0 1 2 3 বা 1 থেকে শুরু করে আমরা ইউজ করতে পারি। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে মেইল যে আছে মেইলের জন্য 1 এবং ফিমেলের জন্য 0। এখন এই ডেটায় অনেক প্রবলেম ছিল, সেটা হচ্ছে মেইলকে অনেকভাবে লেখা হয়েছে, এম দিয়ে লেখা হয়েছে, তারপরে পুরা নামটা ইউজ করা হয়েছে মেইল, আবার ভুল প্রোনাউন্সিয়েশন ইউজ করা হয়েছে, ফিমেলকে ফিমেল লেখা হয়েছে ফুল, আবার এফ দিয়ে লেখা হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে খুবই কনফিউজিং। তো আমাদের যখন ডেটা ইনপুট করব তখনই হচ্ছে যে মেল অ্যান্ড ফিমেলকে 0 1 হিসেবে কনসিডার করাটা বেটার। এটা একটা গুড আইডিয়া এই সেন্সে যে আমাদের হচ্ছে বানান ভুল হওয়ার ভুল কম থাকে, বানান ভুল কম হয়, প্লাস হচ্ছে আমাদের টাইম কম লাগে। তো আমি জাস্ট হচ্ছে কোডের মাধ্যমে মেল এম এই দুইটা জিনিসকে ভুল যে মেইল লেখা সবগুলোকে হচ্ছে 1 1 বানিয়েছি, আর ফিমেল আর এফকে 0 বানিয়েছি। তো বানিয়ে আমি জাস্ট কম্পেয়ার করার জন্য এখানে জেন্ডার নামে একটা ভেরিয়েবল ছিল, ওটাকে আমি ডিরেক্ট চেঞ্জ করতে পারতাম, চেঞ্জ করি না, জাস্ট কম্প্যারিজনের জন্য জেন্ডার 1 নামে একটা নতুন ভেরিয়েবল বানিয়েছি যে জাস্ট কম্পেয়ার করার জন্য। যে মেল ছিল সে অন হয়ে গেছে, যে এম ছিল সেও অন হয়ে গেছে, যে মেল ছিল সে অন হয়েছে, ফিমেল 0, আর হচ্ছে এখানে মেল আবার অন হয়েছে। তো এই আমি জাস্ট এটা দেখাতে চাচ্ছি যে আমি যখন এইটা এক্সেলে যখন 0 1 বানাচ্ছিলাম
তখন কলাম প্রতিটা কলামের প্রতিটা সেলে আমার ধাপে ধাপে যেতে হচ্ছিল। তো 10টা কলাম, তাই হয়তো অতটা টাইম বেশি লাগে নাই, কিন্তু যখন 1 লাখ হবে তখন তো এটা কখনোই পসিবল না। তো কোডের মাধ্যমে কোডটা রান করতে পারলে ভালো হতো, একটু নেট ইস্যুর জন্য কোডটা রান করতে পারি না। তো এই ফুল কোডটা যদি আমি রান করি, আপনাদের মনে হয় কতক্ষণ লাগতে পারে? এই ফুল কোড যদি আমি রান করি, তাহলে আমার যদি একেবারে বেশি টাইম লাগে, তাও হচ্ছে 1 মিনিটের বেশি লাগবে না ফুল কোড রান হইতে। সেটা হচ্ছে অবজারভেশন যদি 1 লাখ হয়, তাহলে 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আপনারাই একটা জিনিস কল্পনা করুন যে এই কোডের মাধ্যমে লিখছি। তো আম, আমি যদি ওই 1 লাখ ডেটা আমি হাতে কলমে করতে চাই এক্সেলের মাধ্যমে, তাহলে আমার ওই জিনিসটা করতে 1 দিন তো লাগবে। 1 দিনেও হবে না, কারণ 1 লাখ ডেটা আমরা অনেক খুঁজেই পাবো না, আমাদের মাথাও নষ্ট হবে। আর যেটা বলছিলাম, যেটা আপনাদের কে অনেকবারই বলছি, যে রিপ্রডিউসিবিলিটি ব্যাপারটা হচ্ছে কি, আমি যে ডেটাটা ইউজ করছি, ডেটাটা যেখানে আছে সেটা হচ্ছে এখানে পাথ দেওয়া আছে। আপনারা হচ্ছে এই ডেটাটা যেখানে আছে, এটা হচ্ছে সেই ডেটার পাথ, মানে ডেটার ঠিকানা, ডেটাটা আসলে কোথায় আছে। এই ডেটাটা আমার ড্রাইভের ভিতরে আছে, ডেটাটন প্র্যাকটিস ডেটা নামে একটা ফোল্ডারে, যেখানে ডেটার মানে আমি যে ফাইলটা বানিয়েছি, ওই ফাইলটার নাম হচ্ছে ডেটা অফ ডে 3। আজকে ডে 3, ওই অনুযায়ী আমি নামটা দিয়েছি। তো এই পাথের মধ্যে ডেটাটা আছে। আমি যখন এই ডেটাটা নিয়ে কাজ করতেছি, ডিএফ নামে ডেটাটাকে লোড করতেছি, আমার ওই পাথের ভিতরে যে ডেটাটা আছে, ওই ডেটাটা কিন্তু কোনোরূপ চেঞ্জ হচ্ছে না। আমি যখনই কাজ করতেছি, তখন আমার সার্ভার এই ডেটাটা লোড করে ওই লোডের ডেটার উপরে কাজ করতেছে। আর এই নতুন নতুন কোড রান করার ফলে এই ডেটার যে নতুন ডুপ্লিকেট যে ডেটাটা তৈরি হয়েছে, ওইটা চেঞ্জ হচ্ছে। তো এটা রিপ্রোডিউস করার মতো। আমি এখন সেভ করে রাখলাম, পরে আবার এসে রান দিলে ওই সেম কাজই করবে। তো এই কোড তো আর কখনো যায় না। তো এই জিনিসটা আমি যতবার রান দেবো ততবারই ক্লিন করতে পারবো। 100 বার চাইলে 100 বার ক্লিন করতে পারবো। আমার মন চাইলো না যে এখানে আমি যেটা লিখছি যে ডুপ্লিকেট আমি ড্রপ করবো না, ডুপ্লিকেট রেখে দেবো, আমি এই কমান্ডটা ডিলিট করে দিলাম, কোনো প্রবলেম নাই। তো হচ্ছে এরকম ভাবে করা যায়। আর হচ্ছে আরেকটা জিনিস কি, আমাদের অনেক সময় কাজ করার সময় একই কাজ বারবার করা লাগে, একই কাজ বারবার। যে এই ক্লিনিং মেথডটা অনেক সময় সেম আসতে পারে, যে একটা সার্ভে, একই টাইপের সার্ভে 10 বার করলাম, তো ক্লিনিং মেথড সেম। তো আমরা এইটাই ইউজ করতে পারি, জাস্ট এইখানে যে ডেটাটা আছে, ওই ডেটাটা চেঞ্জ করে দেবো আমরা এইখান থেকে। এইটা হচ্ছে পাইথন প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় ফেসিলিটি, বিউটি অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা আসলে এই জন্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। আমরা যখন অনেক বড় ডেটা হ্যান্ডেল করব বা বড় ডেটা নিয়ে কাজ করব, তখন এইটা আরো ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করব। আর হচ্ছে সত্য কথা বলতে, এখন এক্সেল ব্যাকডেটেড হয়ে গেছে। বিশ্বের সাথে তাল মেলানোর জন্য পাইথন, ডেটা সায়েন্স ছাড়া আসলে আমাদের উপায় নাই। তো আজকের ক্লাসটা এইটুকুই ছিল। তো সরি, ইন্টারনেট কানেকশনটা একটু প্রবলেম হয়েছে। আর হচ্ছে আপনাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। ক্লাস 1 ঘন্টার, তাই আসলে না ভাই, থ্যাংক ইউ ভাই, এমনিতে কোনো প্রবলেম না, জাস্ট আপনার নেট একটু অনেক একটু না একটু বেশি সমস্যা ছিল, অনেক জিনিস বুঝতে পারিনি, পাইথনের যে বিষয়গুলো এগুলো দেখতে পারিনি, হয়তো আমার সমস্যা বা আপনার না সমস্যা না যে না, কোনো একটা আপনার হইতে নেটের পারে। সমস্যা হতে পারে, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আসলে নেট ইস্যুটা আচ্ছা, মাঝে মাঝে হচ্ছে কাজ করে না, তো এটা আসলে আমার হাতে নাই। তবে আর কি পাইথনের ব্যাপারে একটু বেশি বলার ইচ্ছা ছিল, বাট নেট কানেকশন প্লাস আমিও আপনাদের রেসপন্সটা শুনতে পাচ্ছিলাম না, আমি আচ্ছা ভাই, আচ্ছা, সমস্যা না। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর নেক্সট দিন থেকে ওই যে নেটওয়ার্কের প্রবলেমটা একটু ক্লিয়ার করে দিবেন, আদারওয়াইজ ওভারঅল সব ঠিক ছিল ভাই, আপনার প্রেজেন্টেশনও খুব ভালোই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংক আসসালামু আলাইকুম। ইউ। হুম? আরে বাদ দাও, আগের ক্লাসে